যেভাবে আমরা মাধ্যমিক কাঁপিয়েছিলাম সেই একই রকম সংকল্প নিয়ে একই রকম প্রচেষ্টা নিয়ে ক্লাস 11 কেমিস্ট্রি শুরু করে দিয়েছি। তোরা প্রত্যেকেই জানিস আমাদের ব্যাচের মধ্যে আমরা কি লেভেলে ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে শিখিয়ে দিচ্ছি। তার পাশাপাশি অ্যাডভেঞ্চার একাডেমি তোদের জন্য একটা নতুন উদ্যোগ নিয়েছে। আমাদের অ্যাপের মধ্যে যে প্রত্যেকটা ক্লাস হচ্ছে সেই সব কটা ক্লাসের একটা করে 15 মিনিটের রিভিশন ভার্সন আমরা আমাদের অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি চ্যানেলে আপলোড করছি। শুধু সেখানেই থেমে থাকিনি, তার পাশাপাশি প্রত্যেক সপ্তাহে অ্যাপের মধ্যে যে কটা ক্লাস হচ্ছে সেই সব কটা ক্লাসের কন্টেন্ট মিলিয়ে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো মিলিয়ে প্রত্যেক সপ্তাহে ক্লাস 11 এবং ক্লাস 12 এর জন্য একটা করে উইকলি প্র্যাকটিস সেশন আমরা নিয়ে চলে আসছি, যেখানে কোয়েশ্চেন প্র্যাকটিস রেগুলার ওয়েতে হচ্ছে, প্রত্যেক সপ্তাহে হচ্ছে, পড়া চলছে, রিভিশন চলছে, কোয়েশ্চেন প্র্যাকটিস চলছে। কে আটকাবে তোকে আর কেমিস্ট্রিতে? ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। একটা কথা বলে রাখি, এই যে পুরো প্রসেসটা বললাম এটা হচ্ছে অ্যাডভেঞ্চার একাডেমি মডেল, এবং এই অ্যাডভেঞ্চার একাডেমি মডেলের পাশাপাশি আমি এখন নতুন একটা জিনিস আবারও শুরু করার চেষ্টা করেছি। আমাদের যে কটা ক্লাস অ্যাপের মধ্যে হচ্ছে, ধর যে নতুন চ্যাপ্টারটা আমরা শুরু করছি সেটা শুরু করার আগে আমরা আগের বছরের একটা ওয়ান শট অ্যাপের মধ্যে আপলোড করে দিচ্ছি। মানে ধর যখন বন্ডিং চ্যাপ্টারটা একটা ছেলে বা একটা মেয়ে শুরু করতে যাচ্ছে তার আগে সে পুরো বন্ডিংটা ওয়ান শটে কমপ্লিট করে নিচ্ছে, তার ফলে তার মাথার মধ্যে একটা আচ্ছা নলেজ, একটা মোটামুটি একটা নলেজ তৈরি হয়ে যাচ্ছে। তারপরে সে লাইভ ক্লাসে ধরে 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 শিখছে। এই প্রসেসটা যদি চলতে থাকে রে সারা বছর, তোরা যে তৈরি হচ্ছিস রে এইরকম ভাবে, তুই নিজেকে 2 বছর পরে এমন জায়গায় দেখতে পাবি যেটা আগের 2 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে ছেলেমেয়েরা করেনি, পারেনি, পারবেও না। এটা নতুন বাংলা, এ নতুন ভাবে তৈরি হচ্ছে। 5 বছরে বাংলা পাল্টে যাবে। বারবার করে বলছি, চল শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে H2O অণুতে HOH বন্ধন কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে 104 ডিগ্রি 5 মিনিট হয়। তোরা প্রত্যেকে জানিস আমি আগের দিন VSEPR অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি করাতে গিয়ে তোদেরকে এই জিনিসটা শিখিয়েছিলাম। এটা VSEPR এর রুল নাম্বার 2। তোদের নিশ্চয়ই মনে আছে আমি 3খানা কম্পাউন্ডের কথা বলেছিলাম। একটার নাম মিথেন, একটার নাম অ্যামোনিয়া এবং একটা হচ্ছে জল। তোদের প্রত্যেককে আমি হাইব্রিডাইজেশন করানোর সময়ও দেখিয়েছিলাম যে এদের তিনজনই হাইব্রিডাইজেশন অনুযায়ী sp3, তার মানে এদের তিনজনের বন্ড অ্যাঙ্গেল দাদা সেম হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় এখানে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এখানে বন্ড অ্যাঙ্গেল 107 ডিগ্রি, এখানে বন্ড অ্যাঙ্গেল 105 ডিগ্রির কাছাকাছি। আবার যখন তোকে আমি স্টেরিক নাম্বার রুল শিখিয়েছিলাম অর্থাৎ VSEPR এর ফার্স্ট রুল, সেখানেও তুই দেখেছিলি এরোস্টেরিক নাম্বার 4, এরোস্টেরিক নাম্বার 4, এরোস্টেরিক নাম্বার 4। এখন দাদা হাইব্রিডাইজেশনও যদি তিনজনেরই sp3 হয়, যদি তিনজনেরই স্টেরিক নাম্বারও 4 হয়, তাহলে এই বন্ড অ্যাঙ্গেল গুলোর মধ্যে তফাৎটা দেখতে পাওয়া যাচ্ছে কেন? দেখ তো ভাই, এই যে স্টেরিক নাম্বারটা 4 হয়েছিল সেটা কিরকম ভাবে হয়েছিল রে? বন্ড পেয়ার ছিল 4টে, লোন পেয়ার ছিল 0। বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার করলেই তো স্টেরিক নাম্বার পাওয়া যায়। তাহলে 4 + 0 করে 4 হয়েছিল। খেয়াল করে দেখিস তো, এখানে বন্ড পেয়ার ছিল 3টে, লোন পেয়ার ছিল 1টা, 3 + 1 করে 4 হয়েছিল। খেয়াল করে দেখিস তো, এখানে বন্ড পেয়ার ছিল 2টো, লোন পেয়ার ছিল 2টো, 2 + 2 করে 4 হয়েছিল। তার মানে দাদা তিনজনেরই স্টেরিক নাম্বার তো 4 হতে পারে, কিন্তু তিনজনের মধ্যে একটা বিষয় পার্থক্য আছে, সেটা হচ্ছে লোন পেয়ারের নাম্বার। অ্যামোনিয়াতে 1টা লোন পেয়ার, জলে 2টো লোন পেয়ার, মিথেনে কোনো লোন পেয়ার নেই। এবং আমরা তো জানি কোনো একটা সমযোজী অণুর আকৃতি নির্ধারক সংস্থা দুটো, একটা বন্ড পেয়ার, একটা লোন পেয়ার। লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার রিপালশনের মাধ্যমেই সমযোজী অণুর মধ্যে থাকা বন্ধনগুলো রিঅ্যারেঞ্জ করে। এমন করে এমন জায়গার মধ্যে তারা শিফট হয় যেখানে এই রিপালশনটা মিনিমাম হয়, এবং সেইটা করতে গিয়ে অণুগুলো একটা নির্দিষ্ট শেপ, একটা নির্দিষ্ট আকৃতি ধারণ করে। এগুলো সব তোরা জানিস। এইবার দাদা অপশনস গুলো কি দিয়ে দিয়েছে? অক্সিজেন পরমাণুর উচ্চ ইলেকট্রোনেগেটিভিটি ইজ নট দ্য রিজন, বন্ড পেয়ার বিকর্ষণ ইজ নট দ্য রিজন। কারণ জলের কথা বলা হয়েছে। তো আজকে যদি তুই জলের কথাটা একটুখানি এঁকে দেখিস,
তুই দেখতে পাবি যে এখানে মূল ভূমিকা কিন্তু পালন করে লোন পেয়ার গুলো। লোন পেয়ার গুলোর মধ্যে বিকর্ষণের যে মাত্রা সেটা সর্বোচ্চ হয়, তোকে আমি শিখিয়েছিলাম। তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, তারপরে বন্ড পেয়ার বন্ড পেয়ার, নিশ্চয়ই মনে আছে। তার মানে দাদা যখন আমাকে অপশনের মধ্যে তিনখানাই দিয়ে দেবে তখন সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কোনটার পালন হবে, সব থেকে গুরুত্বপূর্ণ অ্যান্সার, সব থেকে প্রমিনেন্ট অ্যান্সার কোনটা হবে, যার মধ্যে বিকর্ষণটা সবচেয়ে বেশি হয়। এখানে যেহেতু দুখানা লোন পেয়ার আছে সেই জন্য লোন পেয়ারের মধ্যে বিকর্ষণটা যেহেতু ম্যাক্সিমাম, এইটার জন্যই তো দুটো লোন পেয়ার সাইডে সরে যায়, আর সরে যায় বলেই তো লোন পেয়ার বন্ড পেয়ার গুলোর মধ্যে বিকর্ষণটা ঘটে, সেই জন্যই তো বন্ড গুলো ভেতরের দিকে চেপে যায়। তার মানে মূল ভূমিকাটা কার? লোন পেয়ার গুলোর। তাহলে লোন পেয়ার বিকর্ষণ, অপশন নাম্বার সি উইল বি দা কারেক্ট অপশন। বন্ড পেয়ার বিকর্ষণ তো কোনোদিনই হবে না, কারণ ওটা হলে তো বন্ড অ্যাঙ্গেল বেড়ে যাওয়ার কথা, এখানে তো কমে যাচ্ছে। লোন পেয়ার বন্ড পেয়ারটা সেকেন্ডারি হয়ে যাচ্ছে, তার কারণ ওর ক্ষেত্রে যে মাত্রাটা হয় সেটা লোন পেয়ারের থেকে কম হয়। আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট প্রশ্নটা দেখা যাক। বলে দিয়েছে PCl5 যৌগের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়। খুব ভালো করে প্রশ্নটা পড়বে। এখানে তোমাকে চারখানা অপশন দিয়ে দিয়েছে, তার মধ্যে তিনটে সঠিক আছে, একটা সঠিক নেই, সেটা তোমাকে বার করতে হবে। নিশ্চয়ই আগের দিন যখন আমি তোদেরকে স্টেরিক নাম্বার থেকে স্ট্রাকচার আঁকতে শিখিয়েছি, সেই চার্টটা দেখিয়েছি, সেখানে PCl5 এর গঠনটাও শিখিয়েছি। নিশ্চয়ই তোদের মনে আছে PCl5 এর টিপিপি জিওমেট্রি কি করে আঁকতে হয়। আমি তাও একবার তোকে এখানে দেখিয়ে দিচ্ছি। ধর এরকম একটা ত্রিভুজ তুই এই প্লেনটার মধ্যে, এই বোর্ডের প্লেনটার মধ্যে আমি ড্র করছি। এই একটা ত্রিভুজ আমি ড্র করলাম, এবং তোরা প্রত্যেকে জানিস যে সেন্টার পয়েন্টে একদম ফসফরাস অবস্থান করে। এই ফসফরাসের সঙ্গে তিনখানা বন্ড লিংক থাকে, সেই তিনটে বন্ডের মাধ্যমে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর মধ্যে তিনটে ক্লোরিন অ্যাটাচ থাকে। তোকে আমি জাস্ট একটা কাগজের মধ্যে বিষয়টা যদি দেখাই, তাহলে এই একটা কাগজ মানে ইন প্লেন অফ দা পেপার আছে, মানে এই যে প্লেনটা রয়েছে যার মধ্যে তোরা চতুর্ভুজ, বর্গক্ষেত্র, ত্রিভুজ এসব আঁকিস, 2D স্ট্রাকচারস গুলো আঁকিস, সেমনি ধরে নে এই ত্রিভুজটা এই কাগজটার মধ্যে অঙ্কন করা হয়েছে, মানে ইন প্লেন অফ দা পেপার রয়েছে। ঠিক মিডলে কে রয়েছে? ফসফরাসের সাথে ইন প্লেন অফ দা পেপার, এই প্লেনটার মধ্যেই তিনখানা ক্লোরিন কানেক্টেড আছে। এই যে বন্ড গুলো রয়েছে যেগুলো ইন প্লেন রয়েছে, এগুলোকে ইকুইটোরিয়াল বন্ধন বলা হয়। এবার দুটো এমন বন্ধন থাকে যেটা একটা অ্যাবভে থাকে, একটা বিলোতে থাকে। এখন দাদা একটা অ্যাবভ একটা বিলো বলতে মানে ধর এই যে ইন প্লেনের মধ্যে ফসফরাসটা রয়েছে, এই ওপর দিক থেকে পেনটা ঢুকিয়ে দে, ওপরে একটা ক্লোরিন আছে, নিচে একটা ক্লোরিন আছে, এই ক্লোরিন গুলোকে বলা হয় অ্যাক্সিয়াল ক্লোরিন, এবং এই বন্ধন গুলোকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ধন। এই বন্ধনগুলো খুব উইক প্রকৃতির হয়ে থাকে ভাই। এই যে অ্যাক্সিয়াল বন্ধন আছে এগুলোর প্রত্যেকটার অ্যাঙ্গেল তোকে জানতে হবে। খেয়াল করবি এই ইকুইটোরিয়াল বন্ধনগুলো প্রত্যেকে একে অপরের সঙ্গে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে নত। এই অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল বন্ডের মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এই যে অ্যাক্সিয়াল বন্ধন দুটো একে অপরের সঙ্গে 180 ডিগ্রি কোণে নত। তুই বুঝতেই পারছিস সরল রেখা আছে। এইবার একটা কথা মন দিয়ে শোন, খুব ভালো করে শুনবি। তোকে প্রশ্ন কি করেছে দেখ, বলেছে দুটি অ্যাক্সিয়াল PCl বন্ধনের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, ঠিক দিয়ে দিয়েছে তো। দুটো অ্যাক্সিয়াল বন্ড একে অপরের সঙ্গে 180 ডিগ্রি কোণেই নত থাকে। বলেছে ইকুইটোরিয়াল PCl বন্ধন অপেক্ষা অ্যাক্সিয়াল PCl বন্ধন দৈর্ঘ্য বেশি হয়। আচ্ছা বন্ধন দৈর্ঘ্যের ব্যাপারটা বলো দাদা, কি করে করতে হয়, ভালো করে মন দিয়ে শোন। ধর তোর কাছে একটা লম্বা লাঠি আছে, একটা ছোট লাঠি আছে, তুই কোনটাকে সহজে ভাঙতে পারবি রে? লম্বা লাঠিটাকে সহজে ভাঙতে পারবি, কারণ একটা লাঠি যখন লম্বা হচ্ছে তখন তার স্ট্রেংথটা কমে যাচ্ছে। খেয়াল রাখ, যত বন্ড লেন্থ বাড়ে, এটা তোরা বন্ডিং এর লাস্টের দিকে গিয়ে পড়বি, বন্ড লেন্থ যত বাড়ে বন্ড স্ট্রেংথ তত কমে যায়, বন্ধনটা তত দুর্বল হয়ে পড়ে। এবার তোদেরকে তো আমি একটু আগে বলেছি এই অ্যাক্সিয়াল PCl বন্ধনগুলো খুব দুর্বল প্রকৃতির হয়, এগুলো সহজে ভেঙে যায়। যদি এগুলো দুর্বল প্রকৃতির হয়ে থাকে, যদি এগুলো সহজে ভেঙে গিয়ে থাকে, তার মানে তো এটাই ইন্ডিকেশন যে এদের বন্ড লেন্থটা তুলনামূলকভাবে ইকুইটোরিয়ালের থেকে বেশি। বন্ড লেন্থ অ্যাক্সিয়ালের ক্ষেত্রে বেশি বলেই তো অ্যাক্সিয়ালের বন্ডের স্ট্রেংথটা কম, অ্যাক্সিয়াল সহজে ভেঙে গিয়ে ক্লোরিন বার করে দিতে পারে। বল ক্লিয়ার আছে?
তাহলে ইকুইটোরিয়াল পিসিএল অপেক্ষা অ্যাক্সিয়াল পিসিএল এর দৈর্ঘ্য বেশি হয়, এটা একদম পারফেক্ট আছে। পারফেক্ট আছে মানে এটা আমাদের উত্তর নয়, কারণ তোকে ভুলটা বের করতে বলেছে। PCl5 রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, ব্যাস এটাই উত্তর। PCl5 রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কোথায় ভাই? এটা কি নোবেল গ্যাস দিয়ে তৈরি নাকি? PCl5 এ ফসফরাসের সাথে 5খানা ক্লোরিন থাকে, তার মধ্যে 2খানা ক্লোরিন অ্যাক্সিয়াল ক্লোরিন ভেঙে গিয়ে বন্ধনের মধ্যে বন্ধন থেকে ছিন্ন হয়ে বিক্রিয়া করতে চলে যায়। তোরা 12 এ উঠে পড়বি অ্যালকোহলের মধ্যে যে অ্যালকোহলকে ক্লোরিনেশনের জন্য PCl5 দেওয়া হয়, তার মানে ওটা রাসায়নিকভাবে সক্রিয়। 3টি ইকুইটোরিয়াল PCl বন্ধন একে অপরের সঙ্গে 120 ডিগ্রি কোণে বর্তমান, এটাও ঠিক, তার মানে ওটা আমাদের অ্যান্সার না। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট, সঠিক ক্রমটি নির্দেশ করো। নিঃসঙ্গ জোর, নিঃসঙ্গ জোর, নিঃসঙ্গ জোর, বন্ধন জোর, বন্ধন জোর, বন্ধন জোর। ভাই প্রথমেরটাই তো ঠিক। আগের দিন তোদেরকে আমি বলে দিয়েছি নিঃসঙ্গ জোর কেবলমাত্র একটা পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, কিন্তু বন্ধন জোর দুজনের মধ্যে যুক্ত থাকে। সেই কারণে নিঃসঙ্গ জোরের তুলনামূলকভাবে যে আয়তনটা সেটা বেশি হয় বন্ধন জোরের তুলনায়, সেই জন্য ওদের মধ্যে বিকর্ষণটাও বেশি হয়। তুই যদি এগুলো জেনে থাকিস তার মানে তুই ধামাকা প্রোতে খুব ভালো করে পড়াশোনা করছিস। আর তুই যদি এগুলো না জেনে থাকিস তার মানে তুই ঠিক মতো কেমিস্ট্রি শিখছিস না। তার উপায়ও তুই জানিস, যদি তুই ধামাকা প্রো এর মধ্যে পড়ে থাকিস কিন্তু এগুলো না বুঝতে পারিস, আর ধামাকা প্রো এর ক্লাসগুলোকে ভালো করে কর, যারা করছে এগুলো ঝড়ের মতো নামাচ্ছে, কারণ ওই সিস্টেমেই কেমিস্ট্রি পড়ানো হচ্ছে, ওইভাবেই কেমিস্ট্রি শেখানো হচ্ছে। আর তুই যদি ধামাকা প্রোতে এখনো না ভর্তি হয়ে থাকিস তাহলে তার ব্যবস্থা নিচে পিন কমেন্টের মধ্যে বলে দেওয়া আছে, আগে ক্লাসটা করে নে, তারপরে গিয়ে পিন কমেন্ট চেক করবি, সব বুঝতে পেরে যাবি। তোকে ওখানে ধামাকা প্রোতে ভর্তি হওয়ার অ্যাপের লিঙ্কও দেওয়া আছে, ডেমো ক্লাসও দেওয়া আছে, সব ইনফরমেশনও দিয়ে দেওয়া আছে। চল দেখা যাক। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যে কটা ক্লাস হয়ে গেছে প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ হয়েছে এবং তার রেকর্ডেড ভার্সনস গুলো অ্যাপের মধ্যে দেওয়া রয়েছে, তুমি যখনই ভর্তি হবে তখনই দেখতে পাবে। হ্যান্ড রিটেন নোটসও দেওয়া রয়েছে, তার সাথে সাথে তোমার যা ক্লাসের মধ্যে করানো হচ্ছে মোর দ্যান এনাফ। আর আমাদের ইকোসিস্টেমটার মধ্যে ঢুকে পড়লে তুই ক্লাস করবি, রিভিশন করবি, প্র্যাকটিস করবি, সব আছে ভাই। চল, NaCl, KCl, CHCl এর মধ্যে ড্যাশের আয়নীয় চরিত্র সর্বাধিক। তোরা প্রত্যেকে জানিস ক্যাটায়ন যদি ছোট হয়, অ্যানায়ন যদি বড় হয়, তখনই সমযোজী চরিত্র প্রকাশ পায় ফ্যাজানের সূত্র অনুযায়ী। তার মানে দাদা, সমযোজী চরিত্র প্রকাশ করতে গেলে ক্যাটায়নটাকে ছোট হতে হয়, অ্যানায়নটাকে বড় হতে হয়, রাইট? আমি বললাম হ্যাঁ। এখানে দেখো অ্যানায়নের কোনো গল্পই নেই, তিনখানাই অ্যানায়ন সেম আছে, তার মানে গল্পটা কার? ক্যাটায়নের। এখানে ক্যাটায়ন আছে Na+, এখানে আছে K+, এখানে আছে CS+। তোরাও জানিস আমিও জানি যে ওপর থেকে যদি আমি নিচের দিকে নামি তাহলে ক্যাটায়নের আকারটা বড় হতে থাকে। Na+ এর থেকে K+ বড়, K+ এর থেকে CS+ বড়। এবার তুইও জানিস ক্যাটায়ন যদি ছোট হয় তাহলে সমযোজী চরিত্র প্রকাশ পায়, কিন্তু ক্যাটায়ন যদি বড় হয় তাহলে আয়নীয় চরিত্র প্রকাশের প্রবণতা, আয়নীয় চরিত্রের ধারণাটা, আয়নীয় চরিত্রের প্রবণতা বলতে পারি, সেটা বেড়ে যায়। আয়নীয় চরিত্র বেশি বেশি করে প্রকাশ পায়। তাহলে সব থেকে বেশি আয়নীয় চরিত্র কার আছে? CHCl এর আছে, গল্প শেষ। NH3 অণুতে নাইট্রোজেন পরমাণুর সংকরায়ন sp3 এবং এর বন্ধন কোণ 107 ডিগ্রি। ঠিক তো আছে ভাই, sp3 সংকরায়ন এবং বন্ধন কোণ 107, একদম পারফেক্ট আছে। আচ্ছা, একটা জিনিস খুব মন দিয়ে শুনে নেন, এই অ্যাসারশন রিজনিং টাইপ প্রশ্নগুলো তো ধৈর্যের বড় পরীক্ষা নেবে, যেমনি করে আজকের এই ক্লাসটা আমার ধৈর্যের বড় পরীক্ষা নিচ্ছে। তোরা হয়তো জানিস কিনা জানি না, অনেকে জানিস এই ক্লাসটা আমি গোটা শুট করে ফেলেছিলাম। এই যে দেখছিস না টোটাল 58 খানা যে প্রশ্ন আছে, এই 58টা প্রশ্নই আমি রেডি করে দিয়েছিলাম, কিন্তু তারপরে যখন চেক করতে গেছি তখন দেখছি ভয়েসটা ঠিক মতো আসেনি, কেটে 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 গেছে। তারপরে আমি এই পুরো ক্লাসটাকে আবার রেকর্ড করছি তাদের জন্য, সেই একই রকমের, আমি জানি না এনার্জিটা একই রাখতে পেরেছি কিনা, কিন্তু চেষ্টা করছি। সেই জন্য অনেক সময় এরকম ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়, কিন্তু সেগুলোতে উত্তরণ হতে পারলি বড় জায়গায় চলে যেতে পারবি ভাই। যেটা বলছি মন দিয়ে শোন, এই অ্যাসারশন রিজনিং দেখেই ঝাঁপিয়ে পড়তে হবে না, প্রথমে ভালো করে শুনবি। অ্যাসারশন আর রিজনিং কে ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট রূপে ট্রিট করবি। প্রথমে দেখবি অ্যাসারশনটা ঠিক আছে কিনা। অ্যাসারশন যদি ঠিক থাকে তো অ্যাসারশন ঠিক, তারপরে অ্যাসারশনকে ভুলে যা। এবার রিজনিংটাকে একটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট রূপে ট্রিট কর, ট্রিট করে দেখ রিজনিংটা ঠিক আছে কিনা। বলেছে লোন পেয়ার বিকর্ষণের জন্য বন্ধন কোণ হ্রাস পায়, একদম এর কথা ভাববি না, ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট। এটা কি ঠিক? লোন পেয়ার বিকর্ষণের জন্য বন্ধন কোণ হ্রাস পায়, একদম ঠিক। একটু আগে আমরা জলের ক্ষেত্রে দেখলাম, তার মানে এটা ঠিক, এটাও ঠিক। এবার তুই আমাকে বল, এই লোন পেয়ার বিকর্ষণ, এই রিজনিংটা কি অ্যাসারশনটাকে ব্যাখ্যা করছে? করছে না দাদা। কেন? তার কারণ আজকে যদি আমি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, অ্যামোনিয়াতে একটাই মাত্র লোন পেয়ার রয়েছে,
এবং এই একটা মাত্র লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন, মানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য অ্যামোনিয়ার বন্ড অ্যাঙ্গেলটা নির্ধারিত হচ্ছে, লোন পেয়ার বিকর্ষণের জন্য নয়। লোন পেয়ার তো তখন হতো যখন একের বেশি লোন পেয়ার থাকতো, যেমনি জলের ক্ষেত্রে ছিল। তার মানে এখানে রিজনিংটা অ্যাসারশনটাকে সঠিকভাবে ব্যাখ্যা করছে না। তার মানে এটা হয়ে যাবে অপশন নাম্বার 2। অ্যাসারশন রিজনিং উভয় সঠিক, কিন্তু রিজনিং অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা নয়। আশা করতে পারি ক্লিয়ার আছে, প্রত্যেকে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। নেক্সট প্রশ্ন বলেছে AlF3 আয়নীয় প্রকৃতির যৌগ, কিন্তু AlCl3 সমযোজী প্রকৃতির যৌগ, ঠিক কিনা বল? এক চান্সে বলবি ক্যাটায়ন সেম, যার অ্যানায়ন বড় সে সমযোজী। ক্যাটায়ন সেম আছে AlL, L3+L3+, F মাইনাস এর থেকে Cl মাইনাস বড়, তাহলে AlCl3 সমযোজী প্রকৃতির যৌগ, যেটাই দিয়ে দিয়েছে, অ্যাসারশন পারফেক্ট আছে। রিজনিংটা দেখ, এবার ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট দেখবে। ফ্লুরিন ক্লোরিন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক, পারফেক্ট আছে। এবার দেখবো ওটাকে কি ব্যাখ্যা করছে। তুই বলবি দাদা এটা তো সাইজ ফ্যাক্টরের জন্য হয়, অ্যানায়নের সাইজের জন্য হয়, তো এটা তো ব্যাখ্যা করছে না। আমি বলছি একটু মন দিয়ে চিন্তা করে দেখতো, ফ্লুরিন ক্লোরিন অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক কখন হতে পারে? যখন ফ্লুরিনের সাইজটা ক্লোরিনের থেকে কম, তখনই হতে পারে। আদারওয়াইজ হবে কি করে? ফ্লুরিনের সাইজ যদি কম হয়, তার শেষ কক্ষপথের ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি বলেই তো ও ইলেকট্রন ছাড়তে পারছে না, শুধু নিতে পারছে বলেই তো তড়িৎ ঋণাত্মকতাটা বেশি। তার মানে তড়িৎ ঋণাত্মকতার প্রসঙ্গটা দিয়ে দেওয়ার মাধ্যমে তোকে তো বলেই দিয়েছে যে ফ্লুরিনটা ছোট, আর ফ্লুরিনটা ছোট বলেই তো এই ওপরের ঘটনাটা ঘটছে। তার মানে আমার পড়ে মনে হচ্ছে অপশন নাম্বার এ হবে, তোর যদি মনে হয় অপশন নাম্বার বি হবে, তুই নিচে ব্যাখ্যা কর আমাকে। ঠিক আছে, নেক্সট। NH3 এর বন্ধন কোণ PH3 অপেক্ষা বেশি। আমি জাস্ট দেখবো জিনিসটা ঠিক কিনা। NH3 রয়েছে, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার, PH3 রয়েছে, দেখ নাইট্রোজেনের তলাতেই যেহেতু 15 নম্বর শ্রেণীতে ফসফরাস থাকে, সেই জন্য নাইট্রোজেনের হাইড্রাইড আর ফসফরাসের হাইড্রাইডের প্রকৃতি একদম সেম হবে। নাইট্রোজেন আর ফসফরাসের লোন পেয়ারের নাম্বার একদম সেম হবে। এই যে প্রত্যেক সপ্তাহে তোকে যে এত কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি না, তুই কেমিস্ট্রিতে আজ থেকে 2 বছর পরে কোথায় পৌঁছে যাবি তুই নিজে চিন্তা করতে পারছিস না, এমন জায়গায় তোকে আমি পৌঁছে দেবো। দেখ দেখতে পাচ্ছিস দুজনের আকৃতি একদম সেম, দাদা বন্ডের নাম্বারও সেম, লোন পেয়ারের নাম্বারও সেম। তার মানেটা কি বলতো? কি লোন পেয়ার এখানে অ্যাঙ্গেলে কোন রকম ভূমিকা পালন করবে না, করছে দুজনের ক্ষেত্রে সেম করছে, সুতরাং ওটা কনসিডারেশনের মধ্যে আসবে না। যা কনসিডার করতে হবে VSEPR এর রুল নাম্বার 3 অনুযায়ী বন্ড পেয়ার রিপালশনটাকে দেখতে হবে। একদম মনে পড়েছে। এবার ওটাকে দেখার জন্য আমি কি করেছিলাম, মাঝখানের বন্ডটাকে মুছে দিয়েছিলাম। খেয়াল করে দেখ, এখানটায় নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা রয়েছে, তার মানে দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, এখানেও দুটো ইলেকট্রন আছে। এবার তুই চিন্তা করে দেখ তো, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডটা নাইট্রোজেনের দিকে শিফট করে থাকবে, বন্ড পেয়ারটা নাইট্রোজেনের দিকে শিফট করে থাকবে, একদম পরিষ্কার। আর নাইট্রোজেনের দিকে শিফট করে আছে বলে এদের মধ্যে রিপালশনটা অনেকটা বেশি হয়, রিপালশনটা বেশি হয় বলে এরা একে অপরের থেকে দূরে চলে যায়, বন্ডের যে মধ্যখানের অ্যাঙ্গেলটা সেটা বেড়ে যায়, বল একদম পরিষ্কার। কিন্তু ফসফরাস হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন জোটটা কিছুটা হাইড্রোজেনের দিকে একটু টিল্টেড থাকে, তার ফলে এদের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা অনেকটা বেশি হয়। ফসফরাসের তো ইলেকট্রোনেগেটিভিটি অনেকটা কম, সুতরাং এদের মধ্যে সেইভাবে রিপালশনটা কাজ করে না যেটা এখানে করছিল, ফলে বন্ডটা কমে যেতে পারে না। ব্যাপারটা বুঝতে পারলাম? বন্ড অ্যাঙ্গেলটা অ্যামোনিয়ার থেকে বেশি হয়ে যায়, একদম অ্যামোনিয়ার থেকে কম হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরেছো? এখানে যেমনি রিপালশনের জন্য বন্ডটা চওড়া হয়ে যায়, বন্ডটা ছড়িয়ে যায়, বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যায়, এখানে বন্ড অ্যাঙ্গেল বাড়তে পারে না, বরং এটার জন্য আরো কমে যায়, সুতরাং বন্ড অ্যাঙ্গেলটা অ্যামোনিয়ার থেকে ছোট হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার। তার মানে দাদা অপশন নাম্বার এটা অ্যাসারশনটা তো ঠিক বলেছে, NH3 এর ক্ষেত্রে বন্ধন কোণের মানটা বেশি হয় বিকজ এই রিপালশনটার জন্য, একদম পরিষ্কার। রিজনিংটা খেয়াল করে দেখ, পিএইচ বন্ধন অধিক দীর্ঘ, পি এর তড়িৎ ঋণাত্মকতার মান কম হওয়ায় পিএইচ বন্ধন ইলেকট্রন ঘনত্ব হাইড্রোজেনের দিকে সরে থাকে। ঠিকই তো বলেছে ভাই, রিজনিংটাও ঠিক এবং এটার সঠিক ব্যাখ্যা, মানে অপশন নাম্বার এ কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখা যাক, কোন পার্থক্যকারী ইলেকট্রনটি n-2 কক্ষপথে প্রবেশ করে? খেয়াল করে দেখবে, sp ব্লকের ক্ষেত্রে আমরা শুধুমাত্র n পেয়েছিলাম, মনে করতে পারছিস? s এর ক্ষেত্রে ns, p এর ক্ষেত্রে ns np, মনে আছে?
ডি এর ক্ষেত্রে পার্থক্য সূচক ইলেকট্রন প্রবেশ করছিল n-1 ডি তে, লাস্টে ছিল 4s প্রবেশ করছিল 3d তে। মনে আছে? মনে পড়ছে? কি স্টাইলে পড়াচ্ছি বুঝতে পারছিস? এফ ব্লকের ক্ষেত্রে খেয়াল করে দেখ, 6s ছিল, তারপরে 5d ছিল, কিন্তু প্রবেশ করছিল কোথায়? 4f এর মধ্যে। তার মানে কি বলেছিলাম? n-2 f এর মধ্যে প্রবেশ করছে। মনে আছে তো রে ভাই? তাহলে n-2 কোথায় থাকে? এফ ব্লক এলিমেন্টসদের ক্ষেত্রে থাকে। বুঝতে পারছিস? যা পরীক্ষাতে আসে সব পাই টু পাই করিয়ে দেওয়া হয়। অনেকে প্রশ্ন করিস না দাদা এখান থেকে কি প্রশ্ন আসবে, আর ওটার জন্য তো এগুলো পড়াই। নিচের কোনটির আয়নন বিভব সর্বোচ্চ? যেখানে নিষ্ক্রিয় মৌল রয়েছে সেটা বাদে আর কে হবে ভাই? আয়নন বিভব মানে কি? ইলেকট্রন বার করতে যে এনার্জিটা প্রয়োজন, কার ক্ষেত্রে সর্বোচ্চ হবে? নিষ্ক্রিয় মৌলদের ক্ষেত্রে সর্বোচ্চ হবে। নেক্সট প্রশ্ন, CSI3 সম্পর্কিত মিথ্যা তথ্য কোনগুলি? CSI3 আমি আগে লিখে নেবো একটুখানি। CSI3 মানে কি? সিজিয়ামের একটা আয়োডাইড কম্পাউন্ড, ট্রাই আয়োডাইড কম্পাউন্ড বলতে গেলে। সিজিয়াম একটা গ্রুপ 1 এলিমেন্ট, মানে সর্বদা এটা CS প্লাস রূপেই থাকবে। আর যেহেতু সিজিয়াম একটা ধাতু, নিচে অবস্থান করছে, ধাতব চরিত্র বেশি, মানে সবসময় ক্যাটায়ন রূপেই থাকবে। তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এই পুরো I3টার মাথার উপরে একটাই মাইনাস থাকবে, কারণ একটা যদি প্লাস থাকে তো একটাই মাইনাস থাকবে, না তো নেগেটিভ হয়ে যাবে পুরো অণুটা। এবং অণু তো নিষ্ক্রিয় হয়, অণু তো ইলেকট্রনিক্যালি নিষ্ক্রিয় হয়। সুতরাং স্বাভাবিকভাবে CS এর মাথায় একটা প্লাস তো গোটা I3 মাথায় একটা মাইনাস। এটি আয়নীয় প্রকৃতির যৌগ নিঃসন্দেহে, ঠিক আছে। এটি সমযোজী প্রকৃতির যৌগ, একদম ভুল, মিথ্যা। CS প্লাস I3 মাইনাস একদম কারেক্ট। CS3 প্লাস I মাইনাস CS3 প্লাস কি করে হবে? গ্রুপ 1 এলিমেন্ট, তার মানে এটাও মিথ্যা। তার মানে 2 আর 4 মিথ্যা, 1 আর 3 সত্য, একদম পরিষ্কার। নেক্সট, PF5 এ ফসফরাসের বন্ধন জোড়ের সংখ্যা ড্যাশ এবং নিঃসঙ্গ জোড়ের সংখ্যা ড্যাশ। আরে PF5 তো PCl5 এর আদলে তৈরি, তার মানে এখানেও তো বন্ধন 5টা হবে, লোন প্যাচ 0 হবে। 0 কোথায় দিয়েছে ভাই? তার মানে অপশনটা ভুল দিয়েছে, গল্প শেষ, অপশনটাই ভুল দিয়ে দিয়েছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। নাইট্রোজেনের আয়নীভবন এনথালপির মান অক্সিজেনের তুলনায় বেশি হয়। হ্যাঁ ঠিকই তো, নাইট্রোজেনের আয়নীভবন এনথালপি অক্সিজেনের তুলনায় বেশি হয় ডিউ টু দ্য হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন অফ 2p। নিশ্চয়ই মনে রয়েছে। অক্সিজেন অপেক্ষা সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপি কম হয়, অক্সিজেন অপেক্ষা সালফারের কম হয়। ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে ইলেকট্রন অ্যাফিনিটি কম হয়, সালফারের কম হয় না তো, সালফারের তো বেশি হয়। সালফারের 3p, অক্সিজেনের 2p, সালফারের বেশি হয়, তাহলে অক্সিজেনের থেকে সালফারের কম হয়, এটা ভুল। ঠিক আছে। সকল মৌলের মধ্যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি হয়, একদম কারেক্ট। লিথিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে করণ সম্পর্ক দেখতে পাওয়া যায়। কি সব উল্টোপাল্টা বকছে ভাই? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, নিচে থাকে দেখ সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন। লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের সম্পর্ক, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের, বোরনের সাথে সিলিকনের। এখন লিথিয়াম ম্যাগনেসিয়ামকে পেরিয়ে যদি অ্যালুমিনিয়ামের সাথে অবৈধ সম্পর্ক বানাতে যায় তা তো হবে না রে ভাই। সুতরাং এটা কি আছে বল? ভুল আছে। তার মানে 1 আর 3 না কি বলে? হ্যাঁ এটাও সত্যি, এটাও সত্যি, এটা মিথ্যা, এটা মিথ্যা, একদম পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। 13 নম্বর প্রশ্ন, কার্বন নাইট্রোজেন অক্সিজেনের আয়নন বিভবের ক্রম হলো এটা। আচ্ছা আমি একটু দেখে নিই, কার্বনের থেকে নাইট্রোজেনে বেশি, নাইট্রোজেনের থেকে অক্সিজেনে কম। তার নাইট্রোজেনের সবচেয়ে বেশি, তারপরে অক্সিজেন, তারপরে কার্বন, একদম পারফেক্ট আছে। তার মানে প্রথমেটা ঠিক আছে। পটাশিয়ামের চেয়ে কপারের আয়নন বিভবের মান বেশি হয়, এটাও শিখিয়েছিলাম, মনে আছে? কপারের ক্ষেত্রে ডি চলে আসছে, সেই কারণে ওর ক্ষেত্রে বেশি করে টানছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি হচ্ছে লাস্ট কক্ষপথের ইলেকট্রনের উপরে, ফলে ওর ক্ষেত্রে টানটা বেশি, টেনে রাখছে, আয়নন বিভব বেশি লাগছে। তাহলে কপারের আয়নন বিভবের মান বেশি হয়, এটা তো পারফেক্ট আছে। তাহলে দুটো বক্তব্যই সঠিক আছে। পি ব্লক মৌল সমূহের জন্য কোন বক্তব্যটি সত্য নয় জিজ্ঞাসা করেছে। নয় 12 থেকে 18 পি ব্লকের অন্তর্গত না, 13 থেকে 18। পি ব্লকের মৌলগুলোর একাধিক জারণ স্তর দেখতে পাওয়া যায়, এটা তো ঠিক বলেছেন। পি ব্লকের মধ্যে ধাতু, অধাতু, ধাতুকল্প 3 প্রকারেরই মৌল বর্তমান, এটাও ঠিক বলেছেন। পি ব্লক মৌলের সঙ্গে অন্য একটি পি ব্লক মৌলের যৌগ গঠন হয়, সেই যৌগগুলো সমযোজী প্রকৃতির হয়, এটাও ঠিক বলেছেন। তাহলে ভুল কোনটা? 12 থেকে 18 পি ব্লক মৌলের অন্তর্গত, এটাই তো ভুল। চলো নেক্সট। ডি ব্লক মৌল সমূহের জন্য কোন বক্তব্যটি সত্য নয়? বারবার করে বলছি কিন্তু নয় গুলোকে খেয়াল করবে। 3 থেকে 6 নম্বর পর্যায়ে ডি ব্লক মৌলগুলো দেখতে পাওয়া যায় না, প্রথমেই ভুল বলে দিয়েছে। 4 নম্বর থেকে তো শুরু হয় ডি ব্লক মৌল, তাই না? কারণ তুই যদি খেয়াল করে দেখিস কি করে বুঝতে হয়, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আর্গন কোর হয়, তারপরে 4s1 হয়, সরি 4s2 হয়,
তারপরে 3D1 হয়। স্ক্যান্ডিয়ামের তো 21। দাদা সর্ববহিস্থ কক্ষপথ কোনটা দেখতে পাচ্ছ? 4 দেখতে পাচ্ছি। সর্ববহিস্থ কক্ষপথটাই তো পর্যায়ের সংখ্যা, তাহলে 4 নম্বর পর্যায় থেকেই তো শুরু হয় ডি ব্লক মৌল। 3 থেকে কি করে শুরু হচ্ছে ভাই? নেক্সট প্রশ্ন। আচ্ছা, এটা গোটা গল্প দিয়ে দিয়েছে, কোনো গল্প পড়ার আমার কোনো ইন্টারেস্ট নেই। চলো প্রথম প্রশ্নের মধ্যে দেখা যাক। আয়নীভবন বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? নিচে কমেন্ট করবে প্রত্যেকে। কোয়েশ্চেন নাম্বার দিয়ে নিচে কমেন্ট করে অবশ্যই জয় ধামাকা লিখে দেবে একটা। নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে কি বলে, নিম্নলিখিত কোনটির ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়? আচ্ছা, ধনাত্মক মানে কি? আমরা তোকে শিখিয়েছিলাম কেমিস্ট্রিতে যদি কোনো একটা প্রসেস নিজে থেকে হতে চায়, ভালোবেসে হতে চায়, তাহলে সেটা ঋণাত্মক প্রসেস হয়। আর যদি সেটাকে ঠেলে ঠেলে করাতে হয়, যদি সেটা হতে না চায়, যদি জোর করে করাতে হয়, তাহলে সেই প্রসেসটা পজিটিভ হয়, ধনাত্মক হয়। তাহলে কোনটার ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক মানে কে ইলেকট্রন নিতে চাইছে না, সে অলরেডি স্টেবল, সে আর ইলেকট্রন নিতে চাইছে না। আমি তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি নাইট্রোজেন হবে, কারণ নাইট্রোজেনের তো হাফ ফিল 2p3 আছে। তাহলে ও ইলেকট্রন নিয়ে কেন বেকার বেকার আনস্টেবল হতে চাইবে ভাই? সুতরাং ইলেকট্রন নিতে চাইবে না, ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হবে। কোন মৌলটির আয়নন বিভবের মান সর্বোচ্চ হয়? হিলিয়ামের। আবার কি হবে ভাই? নেক্সট। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক নয়? কোনটি সঠিক নয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে? তাই তো দেখি, সালফারের বেশি, ক্লোরিনের বেশি। আচ্ছা, কি বলেছে? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক নয়? এই খেয়াল করো, ভালো করে মন দিয়ে দেখ। অক্সিজেনের সালফারের থেকে বেশি, ফ্লুরিনের ক্লোরিনের থেকে বেশি। এখানে তো দুটোই ভুল, তাহলে এটাই অ্যান্সার। কোনটি সঠিক নয়? বাকির মধ্যে দেখ একটা করে কিন্তু ঠিক দিয়ে দিয়েছে, সুতরাং ওগুলো নয়। যেটার মধ্যে দুটোই ভুল সেটাই জানতে চেয়েছে তোকে। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? অবশ্যই ফ্লুরিন। ফ্লুরিন ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তি ও ইলেকট্রোনেগেটিভিটির সম্পর্ক হলো, আগের দিন করিয়ে দিয়েছি, নিচে কমেন্ট করবে। কোন ক্ষেত্রে পর্যায়গত ধর্ম প্রায় একই হয়? পর্যায়গত ধর্মগুলো শ্রেণী বরাবর প্রায় একই হয়, কারণ শ্রেণী বরাবর যারা থাকে তাদের মোটামুটি ধর্মগুলো সব সেম হয়। তার মানে একই শ্রেণীভুক্ত মৌলগুলোর ক্ষেত্রে অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট। লিথিয়াম ম্যাগনেসিয়ামের কর্ণ সম্পর্কে আবদ্ধ কোনাকুনি ভাবে অবস্থান করে? দুটোই পারফেক্ট এবং সঠিক ব্যাখ্যা। নাইট্রোজেনের প্রথম আয়নন বিভবের মান অক্সিজেনের থেকে কম হয়। হ্যাঁ, নাইট্রোজেনের প্রথম আয়নন বিভবের মান অক্সিজেনের থেকে কম হয়। হ্যাঁ, তেল লেনে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে প্রথম আয়নন বিভবের মান বৃদ্ধি পায়। পারফেক্ট অ্যান্সার। তার মানে অ্যাসারশনটা ভুল আছে, নাইট্রোজেনেরটা কম থরি হয় ভাই, নাইট্রোজেনের বেশি হয়। কিন্তু দ্বিতীয়টা দেখ ঠিক আছে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে প্রথম আয়নন বিভবের মান বৃদ্ধি পায়, একদম পরিষ্কার। একটা জিনিস খেয়াল করে দেখ, এই অনুযায়ী যদি কেউ ধর বোকা হয়, যদি কেউ পড়াশোনা না করে থাকে, সে এটার অ্যান্সার এ মারবে। বলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বলে যে বৃদ্ধি পায়, সত্যি আছে, টেনে পড়েছি, তাহলে তো নাইট্রোজেনের থেকে অক্সিজেনেরটা অবশ্যই স্বাভাবিকভাবে নাইট্রোজেনের প্রথম আয়নন বিভবের মানটা অক্সিজেনের থেকে কমই হবে, অক্সিজেনেরটা বেশি হবে। হ্যাঁ, সবই ঠিক আছে, অপশন নাম্বার এ মেরে দিলাম। কিন্তু যারা ধামাকা পড়তে পড়ছে বা যারা অন্যান্য জায়গায় ঠিকমতো পড়াশোনা করছে, যারা বুঝতে পারছে এই প্রশ্নটা ধরো, যে বুঝতে পারছে এটা বারবার 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 করে পরীক্ষাতে আসে, তারা এটার অ্যান্সার কি মারবে? তুইও জানিস, অপশন নাম্বার ডি মারবে। চলো নেক্সট। স্ক্যান্ডিয়াম মৌলটি ডি ব্লকে অবস্থিত। আরে ঠিক বলেছিস ভাই, স্ক্যান্ডিয়ামের শেষে ইলেকট্রনটি 3D কক্ষকে প্রবেশ করে। ঠিক বলেছে, ডি ব্লক মানেই তো n-1 ডি তে প্রবেশ করবে, আর n-1 মানে ওখানে 3D হবে। এবং এইটার জন্যই তো এটা n-1 ডি তে প্রবেশ করছে বলেই তো ডি ব্লক। সঠিক ব্যাখ্যা। ফ্লুরিনের ক্ষেত্রে এফএফ বন্ধন শক্তি গ্রেটার দেন ক্লোরিনের ক্ষেত্রে সিএল বন্ধন শক্তি। বাজে বকে দিয়েছে, এর রিজনটা শুনে রাখ, এটা পরীক্ষাতে বহুবার আসে। ফ্লুরিন যেহেতু একটা ছোট্ট ছোট্ট এলিমেন্ট, এবং সেই ছোট্ট ছোট্ট এলিমেন্টের মাথার উপরে আবার তিনটে তিনটে করে লোন পেয়ার, সেই জন্য ফ্লুরিনের এই বন্ধনটা খুব একটা স্টেবল হয় না। ফ্লুরিনের মাথার উপরে থাকা লোন পেয়ার গুলোর মধ্যে ভয়ানক বিকর্ষণ হয়। এই ভয়ানক বিকর্ষণের জন্য ওর বন্ধন শক্তিটা খুব কম হয়, বন্ধনটা খুব উইক প্রকৃতির হয়ে থাকে ভাই। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন ক্লোরিন বন্ধনের বন্ধন শক্তি তুলনামূলকভাবে বেশি হয়, কারণ ওর সাইজটা বড়, আর সাইজটা বড় বলে বন্ধনের মধ্যে লেন্থটা অনেকটা বেশি, বিকর্ষণটা কম হয়। ফ্লুরিন পরমাণুর আকার ইজ লেস দ্যান ক্লোরিন পরমাণুর আকার। কি বলেছিলাম? ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট রূপে ট্রিট করতে, তাহলে ফ্লুরিনের আকার ছোট হয় ক্লোরিনের থেকে, ঠিক আছে। ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি কম হয় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির থেকে, ঠিক আছে। অতিরিক্ত ইলেকট্রনটি ক্লোরিনের 3p ইলেকট্রন দ্বারা বেশি বিকর্ষিত হয়। এই পড়বে ভালো করে,
অতিরিক্ত ইলেকট্রনটি ক্লোরিনের 3p ইলেকট্রন দ্বারা বেশি বিকর্ষিত হয়, কিন্তু ফ্লুরিনের 2p ইলেকট্রন দ্বারা কম বিকর্ষিত হয়। তো যা তেল লেনে ভুলভাল বকছে এখানে এসে, 3p এর ক্ষেত্রে কম বিকর্ষিত হয়। বেরিলিয়ামের আয়নায়ন এনথালপির মান বোরনের তুলনায় ড্যাশ হয়, অক্সিজেনের তুলনায়। এইসব তো তোরা এখন ঝপাঝপ মেরে দিবি ভাই। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে IP1 IP2 এর মান দিয়ে দিয়েছে, প্রথম আয়নিক পটেনশিয়াল, দ্বিতীয়টাও দিয়ে দিয়েছে, প্রথমটাও দিয়ে দিয়েছে। প্রথমটা মানে প্রথম ইলেকট্রন বার করতে যে এনার্জি লাগে, দ্বিতীয় মানে দ্বিতীয় ইলেকট্রনটা বার করতে। এগুলো কিন্তু বারবার করানো হচ্ছে, বারবার করানো হচ্ছে। আগের সেটটার মধ্যেও এটা ছিল প্রশ্নটা অন্যভাবে। ম্যাগনেসিয়াম থেকে প্রথম ইলেকট্রন বার করতে যতটা এনার্জি লাগছে, এটাকে ম্যাগনেসিয়াম প্লাসে কনভার্ট করতে, সেটা হচ্ছে IP1। এই ম্যাগনেসিয়াম প্লাস থেকে আরো একটা ইলেকট্রন বার করতে যে এনার্জিটা লাগছে, মানে দ্বিতীয়বার ইলেকট্রন বার করতে, সেটা হচ্ছে IP2। যদি তোকে বলে দুটোকে একবারে করতে, দুটো ইলেকট্রন একবারে বার করতে, তাহলে যতটা এনার্জি লাগবে সেটা ইজ দ্য সামেশন অফ দিস টু এনার্জিস। তার মানে 178 আর 348 এর সমন্বয়, 178 আর 348 এর সমন্বয় করলে কত হয়ে যায় ভাই? 526 হয়। কোথায় 526? 526। নেক্সট। 8 8 16 6 হাতে 1, 4 7 11 1 12 2 হাতে 1 3 1 4 1 5, একদম পারফেক্ট। নেক্সট। যে নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ক্ষেত্রে পি ও এস উপকক্ষে অবস্থিত ইলেকট্রন সংখ্যার পার্থক্য ডি উপকক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যার সাথে সমান, তার পরমাণু ক্রমাঙ্ক কত হবে? এই প্রশ্নটা তোকে না করিয়ে দিলে তুই পারবি না। টু বি ভেরি অনেস্ট, এই প্রশ্নটা তোদের থেকে একটু মানে একটু লেভেলটা উপরে, বাট মনে রাখ এইটা একটাই পরীক্ষাতে আসে, যদি আসে তো এটাই আসবে। খেয়াল রাখিস, এর উত্তর হবে 36। অ্যান্সার হচ্ছে ক্রিপ্টন। তোরা নিশ্চয়ই জানিস প্রথম নিষ্ক্রিয় মৌল হিলিয়াম হয়, তারপরে নিয়ন হয়, তারপরে আর্গন হয়, তারপরে ক্রিপ্টন হয়। ক্রিপ্টনের ক্ষেত্রে 36। খেয়াল করলে এর ইলেকট্রন বিন্যাসটা একটু যদি তুই দেখিস, তাহলে দেখতে পাবি 1s2 হয়, 2s2 হয়, 2p6 হয়, 3s2 হয়, 3p6 হয়, 4s2 হয়, 3d10 হয়। মোট 30টা হয়ে গেল তো। 2 4 10 12 16 বা 12 আর 6 18 আর 2 20 আর 10 30 হয়েছে। 3d10 হয়ে যাবার পরে 4s যেহেতু হয়ে গেছে, তাহলে কি আসবে বল এবার? 4p আসবে। এখানে 10টা 30 হয়ে গেছে, তাহলে 6টা দরকার, তাহলে 4p এর মধ্যে 6টা হয়ে যাবে, গল্প শেষ, 36 হয়ে গেল। এটাই হচ্ছে ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। এবার তুই ভালো করে একটুখানি দেখ, তোকে বলে দিয়েছে টোটাল এস আর টোটাল পি তে যতগুলো ইলেকট্রন থাকে তাদের মধ্যে পার্থক্য। তাহলে আমি এক কাজ করি তো, প্রথমে পি এর ইলেকট্রন সংখ্যাগুলোকে বার করি। পি এ টোটাল কটা ইলেকট্রন আছে দেখ তো? 6টা, 12টা, 18টা। টোটাল ইলেকট্রন আছে 18টা। এস এর মধ্যে টোটাল ইলেকট্রন কতগুলো আছে দেখ তো? 2টো, 4টে, 6টা, 8টা। এস এর মধ্যে টোটাল ইলেকট্রন আছে 8টা। বিয়োগ করলে কত আসছে বলতো? 10 আসছে। যদি বিয়োগ করলে 10 আসে, আমাকে কি বলেছিল? পি এবং এস উপকক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যার পার্থক্য মানে কত? 10। সেটা ডি উপকক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যার সাথে সমান হয় কি হয় না? ডি উপকক্ষে অবস্থিত ইলেকট্রন কটা আছে? 10টা। দেখ তো সমান হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ওই জন্যই অ্যান্সারটা ক্রিপ্টন 36 হবে। ঠিক আছে। দীর্ঘ পর্যায় সারণীতে অধাতুগুলি কোথায় অবস্থান করে? পি ব্লকে অবস্থান করে অধাতু, তাই না? চলো, নাইট্রোজেন অক্সিজেন সবই তো অধাতু। হিলিয়াম নিয়ন উভয়ই রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। ঠিকই বলেছে, বিবৃতিবন সত্য আছে, দুজনেই নিষ্ক্রিয়। হিলিয়াম নিয়ন উভয়েরই শেষ কক্ষপথের ইলেকট্রনের সজ্জা np2। হিলিয়ামের এই NH2, হিলিয়ামের NH2, নিয়নের ক্ষেত্রে কি NH2? একদমই না, সুতরাং বিবৃতি ভুল আছে। ফ্লুরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রনীয় আসক্তির মান, দূর এই প্রশ্ন করবো না। আচ্ছা, এখানে দেখ একটা আকৃতির বিষয় বলেছে, কয়েকটা আয়ন দিয়ে দিয়েছে। আমি একটু দেখবো, Cl মাইনাস আছে, S2 মাইনাস আছে, Na প্লাস আছে, N3 মাইনাস আছে। কি শিখিয়েছিলাম তোদেরকে? একটু ছোট্ট করে রাফের মধ্যে Z/E বার করবি। Z/E প্রপোর্শনাল টু 1/r আছে। এখানে দেখ একটা সুবিধা তোকে করে দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যেগুলো অ্যানায়ন হয় তাদের ব্যাসার্ধটা বেশি হয়, যেটা ক্যাটায়ন হয় সেটাই সবচেয়ে ছোট হয়। একটুখানি জাস্ট ভেরিফাই করবো। Na প্লাস মানে Z এর ভ্যালুটা 11, ইলেকট্রনের ভ্যালুটা 10, মানে Z/E আছে 1.1, মানে ইলেকট্রন প্রতি নিউক্লিয় আধান 1-এর থেকে বেশি। তুই হিসাব করে দেখ, কোনোটার মধ্যেই 1-এর থেকে বেশি নয়। তার কারণ সবকটার মধ্যেই তো প্রোটনের থেকে ইলেকট্রন বেশি হয়ে গেছে, আর প্রোটনের থেকে ইলেকট্রন বেশি হয়ে গেছে বলে তো ওদের ক্ষেত্রে Z/E এর ভ্যালুটা বেড়ে গেছে নয় রে, কমে গেছে উল্টে।
কারণ জেড বাই ই যদি ইলেকট্রনের ভ্যালুটা বেড়ে যায়, ইলেকট্রনের মানটা বেড়ে যায়, কারণ এরা প্রত্যেকেই অ্যানায়ন, ইলেকট্রনের মান ওদের ক্ষেত্রে বেশি হবেই। যদি ইলেকট্রনের মানটা বেশি হয় তাহলে জেড বাই ই ভ্যালুটা 1 এর থেকে কম হবে, 0 এ চলে আসবে, তুই বুঝতে পারছিস। যেমন যদি আমি n3 মাইনাস তোকে করে দেখাই, n3 মাইনাস এর ক্ষেত্রে z এর ভ্যালু কত 7, e এর ভ্যালু কত বল 7 আর 3 10, তাহলে z বাই ই কত 7/10, 1 এর থেকে কম হয়ে গেল রে ভাই। এবার z বাই ই কমছে, তার মানে ব্যাসার্ধটা কি হচ্ছে, বাড়ছে, কারণ z বাই ই প্রপোর্শনাল টু তো 1/r হয়, তোকে তো আমি বলেছিলাম। তাহলে z বাই ই যার সবচেয়ে বেশি, z বাই ই যার সবচেয়ে বেশি তার ব্যাসার্ধ সবচেয়ে কম, তাহলে সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট হচ্ছে Na+। আশা করব ক্লিয়ার। বোরন মৌলটির কৌণিক সম্পর্ক দেখা যায় যার সঙ্গে একটু আগে শিখিয়েছি, নিচে কমেন্ট করে অ্যান্সার দেবে প্রত্যেকে। আমার একটা বিষয় মনে হচ্ছে, আমার মনে আজকে এই পর্যন্ত ছেড়ে দেওয়া উচিত। আমি একটু আগে 58টা প্রশ্ন যেহেতু করেছিলাম না, এবং শরীরটা যেহেতু একটু খারাপ আছে, আমি সেই এফার্টটা দিতে পারছি না, সেই ম্যাক্সিমাম জায়গাটা পৌঁছাতে পারছি না, আমি টু বি ভেরি অনেস্ট। আমার ওই জন্যই মনে হচ্ছে যে এক কাজ করি, আজকে আমরা 35টা অব্দি রাখি, 35 কোয়েশ্চেন অব্দি রাখি। আমার শরীরটা দিচ্ছে না, না তো আমি করে দিতাম। আমাদের এখান থেকে যে 36 নম্বর কোয়েশ্চেন থেকে শুরু করে একদম যে 58 নম্বর প্রশ্ন পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা খুব ভালো ভালো প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন আমি যখন করিয়েছি বুঝতে পেরেছি প্রত্যেকটা প্রশ্ন ভালো প্রশ্ন আছে। সেই জন্য আমি বলবো প্রশ্নগুলো একটু থাক, ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে নেক্সট দিন এগুলোকে আবার সলভ করে দেবো আমি। তখন নেক্সট দিনে যে কোয়েশ্চেন প্র্যাকটিসটা রাখবো তার মধ্যে ওগুলো 1 থেকে শুরু করব। বা যদি তোরা বলিস যে কটা কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে গেছে, ছেলেমেয়েরা যেহেতু মানে একটা রিদমে চলছে, তো এই জন্য যত আমি ধর এগোতে থাকবো তত ভুলে যাবে কোনোটা। সেই জন্য আমার মনে হয় যদি তোরা বলিস ওই 1 2 3 এই যে তিনখানা আমি লেকচার দিচ্ছি, তিনটেকে একসাথে মিলিয়ে একটা রিভিশন লেকচার যদি আমি তৈরি করে দিই, তার মধ্যেই এই যে কোয়েশ্চেনগুলো 36 থেকে শুরু করে 58 সেগুলো যদি সলভ করে দিই, সেটা কেমন হবে? রিভিশন লেকচার মানে 3টে লেকচারকে আমি এমন ভাবে জুড়বো যাতে মনে হবে তোর ওটা একটাই লেকচার, তার মধ্যে আবার এগুলো সলভ করে দেবো। তার মানে পুরো একটা সেট, মানে প্রায় ধরে রাখ 30 30 60 60 30 90 প্রায় 100টার উপরে কোয়েশ্চেনের সেট তৈরি হয়ে যাবে। যদি বলিস তো নেক্সট উইকে ওটাই করে দেবো, ঠিক আছে? তোর রিভিশনটা হয়ে যাবে আর এই কোয়েশ্চেনগুলো তো সলভ হয়ে যাবে। এবার তোরা বল কি করবো, না তো নেক্সট দিনে যদি তুই বলিস অন্য কোয়েশ্চেনের সেট করাতে, তো অন্য কোয়েশ্চেনের সেট করাবো, প্লাস এগুলোকে ঢুকিয়ে দেবো, যেটা বলবি। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, প্র্যাকটিস করতে থাকিস। অ্যাডভেঞ্চার একাডেমি ছিল, অ্যাডভেঞ্চার একাডেমি আছে, যতই প্রতিকূলতা আসুক থাকবে, গ্যারেন্টি দিয়ে বললাম। কেমিস্ট্রি শিখিয়ে দেবো বলেছি তো শিখিয়ে দেবো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।